দেশে এখন শুরু হলো কি? একজন কনস্টেবল কথা কাটাকাটি করতে যেই অমনি রাইফেল দিয়ে আরেকজনকে গুলি করে মেরে ফেললেন, যে তারই একজন সহকর্মী। আবার মন্ত্রীরাও এখন সাংবাদিকদের প্রশ্নও শুনতে চান না। সেখানে দেখা যায় প্রশ্ন করলেই তিনি রেগে যাচ্ছেন, ক্ষেপে যাচ্ছেন, একেবারে অসহিষ্ণু অবস্থা। আরেকজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, যিনি সাংবাদিকদের প্রশ্ন শুনেই বললেন যে চাঁদ কোথায় উঠেছে, কিভাবে উঠেছে, এটা কি আমরা আপনাকে বলতে পারি? সেখান থেকে চাঁদ ওঠার খবর প্রথমে হয়তো ইউনিয়ন পর্যায়ে থাকে, সেখান থেকে উপজেলা লেভেলে আসে, তারপরে ডিসি, তারপরে আমাদের কাছে আসে। এই কথাটাও তো সুন্দর করে বলা যায়, কিন্তু প্রশ্ন শুনেই কি খেপে যেতে হবে? এখন এই পর্যায়ে চলে আসছে, একে পুরা সমাজ ব্যবস্থার মধ্যে একটা অসহিষ্ণু ভাব চলে আসছে। অনেকগুলো কারণ আছে। অসহিষ্ণু হয়ে যায় কখন? মানুষ যখন অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে যায়, সংসার চালাতে হিমশিম খেয়ে পড়ে, ঠিক এই রকম জায়গায় আসলেই মানুষ অসহিষ্ণু হয়ে পড়ে। কনস্টেবল, পুলিশ কনস্টেবল যে তার রাইফেল থেকে গুলি ছুড়ে তার সহকর্মীকে মারলো, সে কি তার মাথার অবস্থাটা কোন জায়গায় চলে গেছে? সে প্রতি 8 ঘন্টা পর পর এসে তাদেরকে এখন ডিউটি করতে হয়। এর মধ্যে ঘুমানো, বিশ্রাম করা, খাওয়া দাওয়া, সংসারের হিসাব কিতাব সবকিছু এই 8 ঘন্টার মধ্যে করতে হয়। আবার 8 ঘন্টা পরে থাকে যে ডিউটি পালন করতে হয়। সে এখন একেবারে অস্থির অবস্থা, সে কোনো কিছুই চিন্তা করতে পারে না। ঠিক এরকম একটা অবস্থায় চলে গেছে যে সে তার সহকর্মীর কথাও পর্যন্ত সহ্য করতে পারছে না। আর অর্থমন্ত্রী, তিনি সেদিনকে সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন শুধুমাত্র এইটাই যে আপনার মূল্যস্ফীতি আপনি যে বলছেন 6 মাস পরে কমে আসবে, এটা কিভাবে কমে আসবে এবং আপনার বাজেটে সেই ধরনের কোনো প্ল্যান করেছেন কিনা, সেরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা। এরকম কয়েকজনই এরকম প্রশ্ন করতেই পারে, করলে পরে তিনি বললেন যে একই প্রশ্ন ঘুরে ফিরে করেন এবং উত্তপ্ত আপনারা দেখেন। আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টড়ে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন। প্রশ্ন যখন করেন আইন পরিবর্তন করতে পারে, সেটাও বলা আছে, সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন? এটা এরকম হয় না। এই আইনটা সংশোধন। ভিডিওতে তো দেখেছেন যে কি অবস্থায় তিনি উত্তপ্ত, অনেকটা রাগান্বিত হয়ে যে কথাগুলো বলছেন। এখন অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন যে মূল্যস্ফীতি আপনি কমাবেন কিভাবে? আপনার যে বাজেট করেছেন সেই বাজেটে দেখা যাচ্ছে ব্যাংক থেকেই আপনি ঋণ নিয়ে সরকার চালাবেন। সেটার পরিমাণ হচ্ছে, আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন এবং সেটার পরিমাণ হচ্ছে 1,37,000 কোটি টাকা। তো সরকারের ঋণ নেওয়া মানে এটা কি? নতুন টাকা ছাপানো, এর বাইরে তো না। তা যখনই এই টাকাটা ছাপা হবে তখন কি হবে? এই বাজারের উপরে আরেকটা প্রভাব পড়বে, মূল্যস্ফীতি তো আরো বাড়বে। যার হাতে এখন 100 টাকা আছে, সেই সময় ওই টাকাটা যখন সরকার লোন নেবে তখন দেখা যাবে তার ওই 100 টাকার 100 টাকা থাকছে না, 80 টাকা চলে আসছে, 85 টাকা। তাহলে তার সেই টাকাটা আর বাড়ছে না, মূল্য প্রতিনিয়ত কমে যাচ্ছে। তাহলে এখানে বাড়ছে না। তিনি এবার একটা স্লোগান দিয়েছেন, সেই স্লোগান হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ। এখন সবগুলো বাদ দিয়ে যদি আমি লাস্টেরটাই ধরি, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আপনার স্মার্ট জনগোষ্ঠী লাগবে, শিক্ষিত সমাজ লাগবে। এই স্মার্ট জনগোষ্ঠী করতে গেলে প্রথমেই আপনার যে কাজটা করতে হবে, শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে। আপনি শিক্ষায় বরাদ্দ বাড়িয়েছেন? বিগত দিনগুলোর চেয়ে আপনি ক্রমান্বয়ে শিক্ষায় বরাদ্দ কমিয়েছেন আনুপাতিক হারে। 2021-22 অর্থ বছরে যখন শিক্ষায় জিডিপির 2 দশমিকের সামান্য উপরে ছিল,
22-23-এ যে আবার সেটা কিছুটা কমলো, 2 দশমিক নিচে চলে আসলো। এরপরে 23-24-এ করা হলো 1.67%, আর এবার করা হলো 1.69। অর্থাৎ প্রতিবারই দেখা যাচ্ছে যে আপনি এই শিক্ষায় বাজেটটা কমিয়ে নিয়ে আসছেন, আবার স্লোগান দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ করবেন। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আপনার এইখানে বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু আপনি সেই কাজ করছেন না। কথায় বলছেন একরকম, কাজে দেখাচ্ছেন আর এক রকম। তো এইটা তো আপনার বাজেটের কোনো লক্ষ্য হতে পারে না। স্লোগানের সঙ্গে বাজেটের বক্তব্য, বাজেটের বরাদ্দ মিলছে না। আপনি বাজেট করেছেন রীতিমতো, দেখলেই বোঝা যায় যে কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, কিছু অলিগার্ক তৈরি করেছেন, বিদ্যুতে আপনি সুবিধা দিচ্ছেন। আর এই বিদ্যুতের কারণে যাদের সুবিধা দিচ্ছেন তারা হয়ে যাচ্ছে বড় লোক, এক একটা বড় লোক হয়ে যাচ্ছে, এবং তারা এখন আন্তর্জাতিক পর্যায়ের ধনী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাদেরই তো বড় লোক করে দিচ্ছেন। আর করছেন কাদের? আপনি সরকারি আমলাদের জন্য, অর্থাৎ আমলা তোষণ, তাদের ব্যাপারে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি আমলাদের দেওয়া হয়েছে, কর্মচারী কর্মকর্তাদেরও দেওয়া হয়েছে, এবং আপনি গাড়ি কেনার পর্যন্ত তাদের টাকা দিচ্ছেন। সবই করছেন, শুধুমাত্র যে জায়গায় আপনার দেশকে উন্নত করার জন্য দরকার সেটা করছেন না। পুরা বাজেট আপনার এই সরকারকে তোষণ করার জন্য, সরকারি আমলাদের তোষণ করার জন্য। তাহলে আপনার স্লোগানের সঙ্গে এটা মিলবে কিভাবে? সরকারের শীর্ষ পর্যায়ের নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, এই অর্থনৈতিক সংকটকালে বাজেট দেওয়া হয়েছে সেটা বাস্তবসম্মত এবং গণমুখী। তিনি কিভাবে বললেন যে অর্থনৈতিক সংকট? কেন অর্থনৈতিক সংকট হবে বাংলাদেশের জন্য? তারা তো গত 15-16 বছর ধরে একটানা ক্ষমতায়, তারা তো সবসময় বলে থাকেন যে একটা সরকার যদি টানা ক্ষমতায় থাকে তাহলে দেশের উন্নয়ন হয়। এটা কি দেশের উন্নয়নের নমুনা? অর্থনৈতিক সংকটের কথা এখন মুখ থেকে বলতে হচ্ছে একজন মন্ত্রীকে, সরকার প্রধানকেও বলতে হচ্ছে যে অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকট এই দেশে হওয়ার কথা না, শুধুমাত্র লুটপাট করার কারণে, ব্যাংকিং সেক্টর একেবারে দেউলিয়া করার কারণে, তারপর পাওয়ার সেক্টরে মানুষকে কিছু চুরি চামারি করে দেওয়ার কারণে। আরেকটা হচ্ছে যে আপনি মেগা প্রজেক্টের নামে মেগা কিছু স্ট্রাকচার, অবকাঠামো তৈরি করেছেন। সেই অবকাঠামো করার ক্ষেত্রে কিছু কিছু মানুষকে সুবিধা দিয়েছেন। এইগুলোতে টাকা পয়সা ঢালতে ঢালতে এবং তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে নিতে আপনার অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত হয়েছে। একটা দেশ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পরে তারা তাদের উপরে নির্ভর করে কিছু মানুষ বড় লোক হয়েছে, আর সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতা একেবারে নিচে চলে গেছে। তাদের সমস্ত কিছুই এখন নাভিশ্বাসরে, বাজারে গেলে তারা কোনো কিছু কিনতে পারে না। এরকম অবস্থা হয়েছে শুধুমাত্র এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখার কারণে। যে সমস্ত মানুষকে, যে সমস্ত কর্মকর্তাদের তারপরে অলিগার্ক তৈরি করার জন্য যাদেরকে লালন পালন তোষণ করা হয়েছে, তাদের পকেটেই চলে গেছে টাকা পয়সা, এবং সরকার এই কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে। এই যে ওবায়দুল কাদের বললেন, আগে যখন বাজেট করা হতো তখন ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরতে হতো। আশ্চর্যের কথা, এইটা হয়তো এরশাদ আমলে হয়েছে, এটা আমরা জানি, কিন্তু আর কখনোই হয়নি। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান যে নিয়মটা চালু করে দিয়ে গেছিলেন, ভ্যাট আরোপ করা শুরু করে দিয়েছিলেন। এই ভ্যাট আজকে এই সরকারের জন্য এখন একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো একটা নিয়ম হয়ে গেছে। পরোক্ষ কর এর মধ্য দিয়েই তিনি সাধারণ জনগণের কাছ থেকে উঠাই নিয়ে আসছেন, এই অর্থমন্ত্রী সেখানে আছেন। তো সেই সময়ও তো কোনো জায়গায় ভিক্ষার ঝুলি নিয়ে কারো কাছে যেতে হয়নি, এবং ইমার্জিং টাইগার সেখান থেকেই শুরু হয়েছে। কিন্তু এখন এই 24-25 অর্থ বছরের বাজেট করতে যে সরকারকে কিন্তু বাজেট সাপোর্টের জন্য চীনের কাছে ধর্ণা দিতে হয়েছে। $5 বিলিয়ন সেখান থেকে নেওয়ার জন্য কথা বলা হয়েছে। তো এর আগে কোন সরকার এইভাবে ভিক্ষার ঝুলি নিয়ে কোনো জায়গায় যায় নাই, এই সরকারকেই যেতে হচ্ছে। এই সরকার গত 15 বছর ধরে শুধু লুটপাটি করেছে, আর কোনো কিছু করে নাই, এবং ক্ষমতাটা ধরে রাখার জন্য যাতে কেউ উচ্চবাচ্য করতে না পারে এই কারণে বিরোধী দলের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। পুলিশ বাহিনীকে দিয়ে এই নিপীড়ন নির্যাতন করে চালানো হয়েছে। তারাই এখন কিন্তু নিজেদের মধ্যেই বিগড়ে যাচ্ছে। তারা এখন
মাথাও ঠিক রাখতে পারছে না, নিজের কলিগের উপরেও পর্যন্ত গুলি ছুটতে তারা দ্বিধাবোধ করছে না। এরকম একটা অস্থির সামাজিক পরিবেশের মধ্যে এখন আমরা অবস্থান করছি।